বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে অধ্যায়টা করবো সেটা হচ্ছে ভেক্টর বা দিক অধিক রাশি। এই চ্যাপ্টারটা আমার খুব একটু ফেভারিট চ্যাপ্টার। এটা পড়তে আমার খুব ভালো লাগে, একটু বেশি লজিক্যাল সাবজেক্ট, তো লজিক্যাল চ্যাপ্টার। ওকে, চলো আমরা পড়া শুরু করি। তাহলে ভেক্টর আসলে কি, আমরা এখন যেটা নিয়ে আসলে আলোচনা করতেছি সেটা হলো রাশি। যে ভেক্টর রাশি বা দিক রাশি অধিক রাশি এই জিনিসগুলো। তো রাশি হচ্ছে আমরা যে সকল জিনিস পরিমাপ করতে পারি সেই জিনিসগুলোকে আসলে রাশি বলে বাস্তব জগতে, যা কিছু পরিমাপ করা যায়। তো রাশি আবার দুই রকমের হয়, একটাকে বলে স্কেলার রাশি, একটাকে বলে ভেক্টর রাশি। রাশি আবার দুই প্রকার। আমরা তো রাশি থেকে শুরু করছি, তাহলে রাশি দুই প্রকার। কি ছিল? স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। একটা হলো স্কেলার রাশি, একটা হলো ভেক্টর রাশি। আচ্ছা, এখানে বলে রাখি রাশি দুই প্রকার বলতে আসলে যে স্কেলার রাশি আর ভেক্টর রাশি এরকম না লিখে তোমরা ফার্স্টে যেভাবে লিখতে পারো সেটা হলো রাশি দুই প্রকার। একটা হলো গঠনগত দিক থেকে দুই প্রকার, আবার হলো পরিমাণগত দিক থেকে দুই প্রকার। যদি গঠনগত দিক থেকে আমরা বলি তাহলে একটা হলো মৌলিক রাশি, একটা হলো যৌগিক রাশি। আর যদি পরিমাপগত দিক থেকে যাই তখন আসবে একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। তো এর মধ্যে আমরা এই যে ভেক্টর রাশি নিয়ে কাজ করব। ভেক্টর রাশির আসলে কি, যে সকল রাশিকে পরিমাপ করার জন্য মান এবং দিক উভয়ই দরকার আছে তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। কিন্তু আবার যেগুলো স্কেলার রাশি আছে তাদেরকে পরিমাপ করার জন্য কিন্তু মান হলেই যথেষ্ট, দিকের দরকার হয় না। যেমন এখন ঘড়িতে কয়টা বাজে যদি তোমাকে সময় জিজ্ঞেস করা হয়, এর জন্য কিন্তু কোনো দিকের দরকার নাই। তোমাকে বলতে হবে না উত্তর দিকে 10টা বাজে বা দক্ষিণ দিকে 12টা বাজে, তোমাকে বললে হবে যে 5টা বাজে বা 7টা বাজে। কিন্তু এমন কিছু রাশি আছে যেগুলোকে আমাদের প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটাই লাগবে। যেমন তোমাকে যদি বলা হয় যে ডুয়েট, তুমি যে জায়গায় আসো ওই জায়গা থেকে কতটুকু দূরে, সাপোজ তুমি ডিস্টেন্স জানো যে 10 মিটার দূরে আছে বা 50 মিটার দূরে আছে। এখন তুমি যদি বলে দাও যে আমার এখান থেকে 50 মিটার দূরে ডুয়েট, তাহলে আমি কি আসলে তোমার এখান থেকে 50 মিটার দূরে গেলে ডুয়েট পাবো? আমি উত্তর দিকে যাবো না দক্ষিণ দিকে যাবো, উপরে যাবো না নিচে যাবো, সেটা তো তুমি বলে দাও নেই। ডুয়েট যদি তোমার পিছনে থাকে, আমি যদি সামনের দিকে যাই, তাহলে তো আমি 50 মিটার সামনে গেলে ডুয়েট পাবো না। তো এখানে আমাকে বলে দিতে হবে যে দক্ষিণ দিকে 50 মিটার সামনে গেলে ডুয়েট পাওয়া যাবে। তাহলে এই সকল কিছু রাশি আছে যেগুলোকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটাই দরকার হয়। সেই জাতীয় জিনিসগুলোকে বলা হয়, সেগুলোকে আসলে বলা হয় ভেক্টর রাশি। তাহলে ভেক্টর তো চিনতেই পারলাম। তাহলে নর্মালি আমরা আগে যে জিনিসটা জানবো ফার্স্টেই, ভেক্টরকে কীভাবে প্রকাশ করা হয়। ভেক্টরকে যদি আমরা বড় হাতের অক্ষরে প্রকাশ করি তাহলে তার উপরে একটা বার অথবা তার উপরে একটা অ্যারো সাইন হিসেবে ব্যবহার করা হয়। আর যদি আমরা ছোট হাতের অক্ষর ব্যবহার করি তাহলে সাধারণত তার নিচে বার দিতে হয়। আর একটা আমাদের স্পেশাল ভেক্টর আছে যেটাকে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর বলা হয়, সেই ক্ষেত্রে তার উপরে ক্যাপ সাইন ব্যবহার করতে হয়। তাহলে এখন এই জিনিসগুলোকে ব্যবহার করি আমরা সাধারণত করে থাকি। আর বইয়ের মধ্যে আরেকটা ফরম্যাট ব্যবহার করে, সেটা হচ্ছে বোল্ড লেটার। আমরা খাতাতে তো বোল্ড করতে গেলে খাতাতে কাটাকাটির মতো অবস্থা হবে, সেই জন্য আমরা বোল্ড ব্যবহার করবো না। আমরা সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা অথবা এটাই ব্যবহার করব। আর যখন একক ভেক্টর আসবে তখন হয়তো এটা ব্যবহার করব। তাহলে এটা তো গেল নর্মাল ভেক্টর। তাহলে সাপোজ আমরা একটা ভেক্টরকে এভাবে দিলাম, তাহলে এখানে একটা মান আছে তার 5, এখান থেকে পর্যন্ত দূরত্ব হলো 5। অবশ্যই তার দিক লাগবে, তাহলে দিকটাকে আমাদের এখানে অ্যারো সাইনের মাধ্যমে উল্লেখ করে দিতে হয় যে এটা হলো তার ডিরেকশন, এটা হলো 5। তাহলে এটা হলো একটা সাধারণ ভেক্টর। তাহলে এই ভেক্টর যে বিপরীত ভেক্টর কাকে বলবে? তাহলে আমরা এমন একটা ভেক্টরকে তার বিপরীত ভেক্টর বলতে পারবো যেটা এই রেখার উপরে অবস্থিত অথবা এর সমান্তরালে অবস্থিত। এই রেখার উপর কীরকম, সাপোজ এই যে এই রেখার উপরে আছে, এটা এই দিকে কাজ করতেছে, মান সেম, এটারও 5 কিন্তু ডিরেকশন অপোজিট। এটা যেদিকে কাজ করবে এটা তার বিপরীত দিকে কাজ করবে। যদি এরকম হয় তাহলে এটাকে এটার বিপরীত ভেক্টর আমরা বলতে পারবো। অথবা হইতে পারে এরকমের সমান্তরাল, এটা পরপর সমান্তরাল, এর যেমন 5 এরও মান 5, এই যেদিকে কাজ করতেছে এ তার বিপরীত দিকে কাজ করতেছে। এটা হলো আমাদের তার বিপরীত ভেক্টর। এই বিপরীত ভেক্টরটা আমাদের কাজে লাগবে, সেজন্য আমি একটু জেনে রাখলাম। তাহলে বিপরীত ভেক্টর আসলে আমরা কীভাবে উৎপাদন করতে পারি? যেই ভেক্টরটা আছে তাকে যদি আমরা জাস্ট 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দিই তাহলে তার বিপরীত ভেক্টর তৈরি হয়ে যাবে, উৎপন্ন হয়ে যায়। এটা আমরা কেন জেনে রাখলাম এটা আমরা দেখব সামনে, আমাদের এটা কাজে লাগবে। এখন আমরা একটা আসলে স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে একটা আলোচনা করি। তোমরা হয়তো ছোটোবেলায় এরকম অক্ষ ব্যবস্থা নিয়ে কাজ করছো, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। তাহলে এই এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে কোনো একটা বিন্দু যদি তোমাকে এখানে নির্ণয় করতে বলা হয়, তুমি বসে দিচ্ছ এখানে পি এক্স ওয়াই একটা বিন্দু। এটা ছিল আসলে আমাদের 2D ব্যবস্থা বা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা এইখানে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এরকম এখানে এদের মধ্যবর্তী কোণের মান কত ছিল? প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রি। এখন যদি এখানে বলা যায় এদের মধ্যবর্তী কোণের মান কত, তোমরা কিন্তু হয়তো বলে দিবে যে একটা বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে এটা কিন্তু 3 ভাগ করেছে, তাহলে 120 ডিগ্রি। কিন্তু এটা কিন্তু আসলে এরকম না। এইটা হবে প্রত্যেকটার সাথে দণ্ডায়মান হিসেবে আছে, প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি। বেশিটা এরকম যে সাপোজ মনে করো এইটা একটা ভেক্টর, আরেকটা ভেক্টর যে এখানে এরকম দাঁড়ানো অবস্থায় আছে।
তাহলে যদি একটা ভেক্টর এভাবে দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে এখন দেখো যে এটার সাথে এই যে এটার সাথে এটার কোণের মান কত, এখানে 90 ডিগ্রি, এর সাথে এর কোণের মান কত 90 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকের সাথে 90 ডিগ্রি ভাবে দণ্ডায়মান আছে বা থাকবে। তাহলে এইখানটাকে আমি বলে দিলাম এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা হলো জেড অক্ষ। তাহলে এইখানটাকে যেমন আমরা কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতাম ছক কাগজের, এখানেও কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এরকম থাকবে, ভাগ থাকবে, এদিকে ভাগ থাকবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। এখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ থাকে এই এক একটাকে বলা হয় একক বা একক মান। এই একক মান সম্পন্ন ভেক্টরগুলোকে বলা হয় একক ভেক্টর। তাহলে সাপোজ এক্স অক্ষ বরাবর যে মানগুলো আছে এগুলো প্রত্যেকটা ঘরে এক করে, তাহলে এক্স অক্ষ বরাবর আমরা যে একক ভেক্টরটা নিই তাকে বলা হয় আইডেন্টিক্যাল ভেক্টর। এগুলো এটা হলো আমাদের একক ভেক্টর। এক্স অক্ষ বরাবর হলে এটাকে আই, ওয়াই অক্ষ বরাবর হলে এটাকে জে, আর জেড অক্ষ বরাবর হলে এটাকে কে দ্বারা প্রকাশ করা হয়। এইগুলোকে বলা হয় আয়ত একক ভেক্টর। তাহলে এইগুলোর সাপেক্ষে আমরা কোনো একটা বিন্দুর অবস্থান খুব সহজে বলে ফেলতে পারবো। যেমন তোমাকে যদি বলা হয় যে এরকম একটা মান 3i + 2j - 5k, তাহলে এটা কি ভেক্টর রাশি না স্কেলার রাশি সেটা তোমরা আসলে কীভাবে বুঝবা? এই যে 3, 2, 5 এগুলো তো মান, এই যে i, j, k এগুলো কিন্তু তার দিক নির্দেশ করতেছে, এই জন্য এটা একটা ভেক্টর রাশি। কীভাবে দিক নির্দেশ করতেছে? 3i তার মানে হলো এক্স অক্ষ বরাবর 3 ঘর, এই যে 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে সাপোজ আমি এখানে আসলাম, তারপর বলেছে +2j, তাহলে উপরের দিকে প্লাস আমাদের, তাহলে 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এদিকে আমাকে 3 ঘর আসতে হবে, তাহলে এখানে হলো +2j। তারপর হলো -5k, তাহলে এদিকে তো আমাদের প্লাস সাইন, তাহলে মাইনাস হলে আমরা এদিকে যাবো, তাহলে এখানে 5 ঘর যেতে হবে আমাকে। যদি এখান থেকে আমরা 5 ঘর যাই তাহলে আমরা যে বিন্দুটা পাবো সেটাই হলো আমাদের সেই বিন্দুটা। সাপোজ এখান থেকে আমরা 5 ঘর যাবো, তাহলে 1 2 3 4 5 ধরে নিলাম এখানে একটা বিন্দু, তাহলে এই বিন্দুটাই হবে আমাদের এই যে ভেক্টরটা আছে এই ভেক্টর বিন্দুটা, অর্থাৎ 3 2 -5 এই যে বিন্দু স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে সাধারণত আই জে কে এগুলোকে বলা হয় আয়ত একক ভেক্টর। আই হলো এক্স অক্ষ বরাবর অবস্থান ভেক্টর, একক ভেক্টর। জে হলো ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, কে হলো জেড অক্ষ বরাবর একক ভেক্টর। আর অবস্থান ভেক্টর, এই যে আমাদের একটা বিন্দু, এই বিন্দুটা আমাদের মূল বিন্দু থেকে কতটুকু দূরত্ব অবস্থান করতেছে সেটাই হলো তার অবস্থান ভেক্টর, অর্থাৎ এটা আমাদের মূল বিন্দু। এইখান থেকে যদি আমি একটা স্ট্রেট লাইন টানি তাহলে এই যে ভেক্টরটাকে যে ভেক্টর দ্বারা প্রকাশ করা যাবে সেটাই হলো আমাদের এই ভেক্টর। এটাকে প্রকাশ করা আর দ্বারা, যদি আমি এটাকে এখন আর বলে দিই তাহলে এটা হয়ে যাবে এই যে আমাদের বিন্দু 3 2 -5 এর অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টরের যদি আমরা সংজ্ঞা দিতে চাই, কোনো একটা বিন্দুর অবস্থান মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে তার অবস্থান ভেক্টর বলা হয়। তাহলে এইভাবে আমরা অবস্থান ভেক্টর নিয়ে কাজ করতে পারবো এখন। তাহলে অবস্থান ভেক্টর, আয়তকক ভেক্টর এবং একক ভেক্টর। আচ্ছা, একক ভেক্টর নিয়ে একটা কথা বলি। একক ভেক্টর মূলত কি, যেই ভেক্টরের মান 1 তাকে বলা একক ভেক্টর। আর যদি এটাকে আমরা ম্যাথমেটিক্যালি একটু রূপ দিতে চাই তাহলে ম্যাথমেটিক্যালি বলতেছে যে কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায়। সাপোজ আমরা তো বললাম যে কোনো একটা ভেক্টরকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে কোনো একটা ভেক্টরকে প্রকাশ করার যে ফরম্যাট, যদি আমরা এটাকে একটু ফলো করি তাহলে কোনো একটা ভেক্টরকে প্রকাশ করার ফরম্যাট হলো axi প্লাস ayj প্লাস azk, অর্থাৎ এক্স অক্ষ বরাবর সহগ, ওয়াই অক্ষ বরাবর সহগ, জেড অক্ষ বরাবর সহগ, অর্থাৎ ax ay az এগুলো হলো যথাক্রমে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর মানগুলো কত। তাহলে এইভাবে সাধারণত একটা একক ভেক্টরকে প্রকাশ করা হয়। যেমন যদি আমরা এর সাথে কম্পেয়ার করি, ax এর মান 3, ay এর মান 2, az এর মান -5, তাহলে এই ভেক্টরের মান আসলে কীভাবে বের করতে হয়? কোনো একটা ভেক্টর যদি এইভাবে প্রকাশ করা যায় তাহলে সেই ভেক্টরের মানকে আমরা লিখি মডুলাস অফ এ অথবা শুধু এ, যার উপর কোনো সাইন টাইন নেই। যেমন এখানে বার আছে, এখানে কিন্তু বার দিই নেই। তাহলে বাই চান্স যদি তুমি কোনো ভেক্টর উপর বার না দাও তাহলে কিন্তু সেটা রং, এটা তার মান নির্দেশ করে। তাহলে মান বের করার ফর্মুলা হলো √ax² প্লাস ay² প্লাস az²। এই যে আমাদের এক্সের যে সহগ, ওয়াইয়ের সহগ আর জেডের সহগ বর্গ করে আমরা যোগ করে দিলাম। তাহলে এটা হলো আমাদের কোনো একটা ভেক্টরের মান বের করার ফর্মুলা। তাহলে এখন যেটা বলতেছিলাম যে একক ভেক্টর, তাহলে এই ভেক্টর একক ভেক্টর যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে প্রকাশ করবো এ ক্যাপ দ্বারা, কারণ বলে নিয়েছিলাম যে একটা একক ভেক্টরকে ক্যাপের মাধ্যমে প্রকাশ করা হয়। তাহলে এ ক্যাপ সমান হবে এ ভেক্টর ডিভাইড বাই মডুলাস অফ এ ভেক্টর। তাহলে এটা হলো আমাদের একক ভেক্টর বের করার সিস্টেম। তাহলে আশা করি তোমরা খুব সহজে এখন একক ভেক্টর বের করে ফেলতে পারবা। তোমাদের কাজ থাকবে এই যে আমাদের একটা ভেক্টর ছিল আর সমান 3i + 2j - 5k, এর একক ভেক্টর কত সেটা বের করে ফেলা। এর মান তো আশা করি বের করতে পারবে। আমি মানটা বের করে দেখিয়ে দিতে পারি। √ax এর মান কত 3, তাহলে 3² মানে 9 প্লাস ay 2 2² মানে 4, az কত -5, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 5 × 5 = 25 হয়ে যাবে।
এটাকে করলে তোমরা যা পাবা তাই। কত আসবে 5 44 কত 9 10 11 12 13 14 15 16 17 18 18 8 হাতে আছে 1 2 3 38। তাহলে এই যেটা হলো আমাদের ভেক্টরের মান। তাহলে এই ভেক্টরের মান এখন জাস্ট যদি আমি এই ভেক্টরটাকে এই মানটা দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা পাই যাব এর একক ভেক্টর। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তাহলে এইভাবেই আমরা সাধারণত কোনো একটা ভেক্টর কোয়ান্টিটি নিয়ে কাজ করতে পারি। তাহলে এখন চলে যাই আসলে আমরা ভেক্টরের যোগ বিয়োগ কীভাবে করব। ভেক্টরের যোগ বিয়োগ কিন্তু সাধারণ বীজগণিতিক নিয়মে করা যায় না। ভেক্টরের যোগ বিয়োগ করার জন্য আমাদের কতগুলো ফরম্যাট আছে বা কতগুলো সিস্টেম আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ দুটো জিনিস হলো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, একটাকে বলা হয় ত্রিভুজ বিধি, একটাকে বলা হয় সামান্তরিক বিধি। সামান্তরিক বিধি সাধারণত এই দুটি আমরা ব্যবহার করবো, সেই জন্য এই দুটি শিখবো। এছাড়াও আমাদের বিনিময় বিধি আছে, বহুভুজ বিধি আছে। আমরা অত বিধি আমাদের জানা দরকার নেই, আমরা জাস্ট ত্রিভুজ বিধি আর সামান্তরিক বিধিটাই জেনে রাখবো। তাহলে ত্রিভুজ বিধি কী বলতেছে, সাপোজ আমরা এইখানে যদি বলি যে আমাদের এটা হলো আমাদের একটা ভেক্টর, নাম দিলাম ও এ, তারপরে এটা হলো আমাদের একটা ভেক্টর, এটা দিলাম এ বি। তাহলে ও এ এবং এ বি দুটা ভেক্টর, যদি এরকমভাবে দুটো ভেক্টর নির্দেশ করা হয় তাহলে এখান দ্বারা আমাদের একটা বাহুয়ায়িকা ত্রিভুজ উৎপন্ন করতে হবে। যদি আমরা একটা ত্রিভুজ উৎপন্ন করি তাহলে এইগুলা যেই ডিরেকশনে যাচ্ছে, আসলে ডিরেকশনটা আমরা কীভাবে নির্ধারণ করব, এটা আমরা ক্লকওয়াইজ অথবা এন্টি ক্লকওয়াইজ এইভাবে নির্ধারণ করব। এদের যে ডিরেকশন এটা দেখা যাচ্ছে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলতেছে। তাহলে যদি কোনো একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু, এই যে দুইটা হলো সন্নিহিত বাহু, মানে এবং দিকে এই যে তাদের একটা মান দেওয়া থাকতে পারে, 5 7 যাই দেওয়া থাকবে, মান এবং দিকে যদি সূচিত হয় তাহলে ত্রিভুজের বিপরীত বা তৃতীয় যে বাহুটা থাকবে সেই তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে তার যাতে ছিল ঘড়ি কাঁটার বিপরীত দিকে, সে যাবে ঘড়ি কাঁটার দিকে। এগুলো যেদিকে যাবে এটা তার উল্টা দিকে যাবে। বিপরীত ক্রমে এই ভেক্টর দুইটার লব্ধির মান এবং দিক সূচিত করবে। অর্থাৎ আমি যদি একটু লিখতে চাই এটাকে আমরা লিখতে পারবো ওবি, এই সাইনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওবি সমান ও এ প্লাস এবি। তাহলে এই ফর্মেটে আমরা কোনো একটা ভেক্টরকে প্রকাশ করতে পারবো, এটাকে বলে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। তবে এই বিধিগুলো আমরা কখন ব্যবহার করব, যখন কোনো একটা ভেক্টর এরকম আই জে কে এই ফর্মেটে দেওয়া থাকবে তখন আমরা তাকে যোগ বিয়োগ করার জন্য এই ভেক্টর যোগের ত্রিভুজ বিধি ব্যবহার করতে পারবো। এখন চলে যায় সামান্তরিক বিধিতে। তাহলে ভেক্টর যোগের সামান্তরিক বিধি কী বলতেছে, ভেক্টর যোগের সামান্তরিক বিধি বলতেছে যে যদি আমরা কোনো একটা বিন্দুতে দুটো সন্নিহিত বাহু যে কোনো দুটো ভেক্টর মনে করা যায়, যদি মান প্রকাশ করা, সাপোজ এটা আমাদের পি ভেক্টর, এটা আমাদের কিউ ভেক্টর, যদি দুইটা ভেক্টর এরকম পরস্পর একটা নির্দিষ্ট কোণে কাজ করে, ধরে নিলাম কোণের মান আলফা, তাহলে কী বলা হচ্ছে একটা বিন্দুতে কোনো একটা সামান্তরিকের দুইটা বাহু ভিন্ন ভিন্ন দুইটা ভেক্টর কোয়ান্টিটি প্রকাশ করলে যদি এদের সমন্বয়ে একটা সামান্তরিক উৎপন্ন করা যায়, তাহলে এই যে একটা সামান্তরিক উৎপন্ন করে ফেললাম। যদি একটা সামান্তরিক উৎপন্ন করা যায় তাহলে এই যে আমাদের সন্নিহিত পয়েন্ট বা কমন পয়েন্ট ছিল, এই কমন বিন্দু থেকে বিপরীত বিন্দুতে অঙ্কিত যে কর্ণ, এই কর্ণটাই এই ভেক্টর দুইটার লব্ধির মান এবং দিক সূচিত করবে। অর্থাৎ এই যে পি এবং কিউ এই দুইটার লব্ধি কত সেটা প্রকাশ করবে যে এর মাধ্যমে, আর এই পি এবং কিউ পরস্পর কত যে লব্ধিটা কত অ্যাঙ্গেলে কাজ করতেছে সেই অ্যাঙ্গেলটা প্রকাশ করবে এই থিটার মাধ্যমে। তাহলে কি বললাম, পি হলো একটা ভেক্টর, কিউ হলো অপর একটা ভেক্টর, পি এবং কিউর মধ্যবর্তী কোণের মান হলো আলফা, থিটা হলো আমাদের লব্ধি যে অ্যাঙ্গেলটা, আর লব্ধিটা হলো আর। আমি যদি সূত্রটা একবার বিবৃতি করি, যদি কোনো একটা বিন্দুতে একই মানের বা একই জাতীয় দুটা ভেক্টর একই সময়ে কাজ করে তাহলে উক্ত ভেক্টরদ্বয়ের ওই বিন্দুকে কেন্দ্র করে যে সামান্তরিকটা অঙ্কন করা যায়, ওই সামান্তরিকের উক্ত বিন্দুতে অঙ্কিত কর্ণই উক্ত ভেক্টরদ্বয়ের লব্ধির মান এবং দিক সূচিত করবে। অর্থাৎ এখান থেকে যদি আমরা লব্ধির মানটা বের করতে চাই, যদি লিখি এভাবে লেখা যায় আর কি, আর সমান পি প্লাস কিউ, এভাবে ফরম্যাটটা প্রকাশ করা যাবে। তাহলে এটা আসলে আমরা এইভাবে সরাসরি করতে পারবো না, কারণ ভেক্টরের যোগ সাধারণ বীজগণিতিক নিয়মে হয় না। এই যেটা বলছিলাম, যদি এরকম ফরম্যাট দেওয়া থাকে তখন আমরা করতে পারবো এই ফরম্যাটটা ব্যবহার করে, যে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি থেকে যেটা পাইছি। কিন্তু যদি রাশি আকারে দেওয়া থাকে, যেমন সরণ কি অবশ্যই একটা ভেক্টর রাশি। এখন যদি তোমাকে দুটো সরণ দেওয়া থাকে এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল দেওয়া থাকে, যে সাপোজ এখান থেকে এটা বল হইতে পারে, সরণ হইতে পারে। সাপোজ পি এর মান বলা আছে 5 নিউটন অর্থাৎ বল, কিউ এর মান বলা আছে 2 নিউটন অর্থাৎ বল। তাহলে এদের মধ্যবর্তী লব্ধির মান কত, তুমি জাস্ট 5 আর 2 7 যোগ করে দিলে কিন্তু হবে না। এটা বের করার জন্য আমাদের একটা সূত্র ব্যবহার করি আমরা, যেটাকে বলা হয় ভেক্টর লব্ধির বের করার সূত্র। তাহলে ভেক্টরের লব্ধি
এটাকে আর দ্বারা প্রকাশ করছি আমরা, তাহলে আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এটা হলো ভেক্টরের লব্ধি বের করার ফর্মুলা। আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, যেখানে আলফাটা হলো যে দুটা ভেক্টর নিয়ে আমরা কাজ করতেছি তাদের মধ্যবর্তী কোণের মান। তাহলে এটা হলো ভেক্টরের লব্ধি বা মান, লব্ধি বা মান বা লব্ধির মান আমরা যাই বলি, ভেক্টর লব্ধির মান। আমাদের আরেকটা জিনিস লাগবে দিক, কারণ ভেক্টরের প্রকাশ করার জন্য দুইটা জিনিস লাগে, মান এবং দিক। তাহলে এর দিকের মান কত এটা আমরা বের করে ফেলতে পারি, দিক হলো থিটা। তাহলে এর দিক বের করার ফর্মুলা হলো টেন থিটা আমরা বের করতে চাই। এখন দিক টেন থিটা সমান, এখানে একটা ক্লু মাথায় রাখতে হবে যে আমরা আসলে এটাকে লিখি যে কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা, এটা কীভাবে লিখি আমাদের দেখতে হবে। এই যে অ্যাঙ্গেলটা থিটাটা এটা কার সাথে উৎপন্ন করছে, থিটা উৎপন্ন করছে কার সাথে, পি এর সাথে। তাহলে পিটাকে এখানে আমরা রেফারেন্স হিসেবে রাখবো আলাদাভাবে। তারপর এখানে প্লাস, উপরে নিচে দুই জায়গায় আমাদের বাকি যে ভেক্টর কিউ এটা কমন, তাহলে কিউ দুটো কমন। আর টেন থিটা সমান আমরা কি জানি, সাইন থিটা বাই কস থিটা, তাহলে এখানে সাইন এখানে কস। এটা জাস্ট আমি মনে রাখার জন্য বললাম, এটা কিন্তু এভাবেই আসছে, ছোটোটা এইভাবেই আসে নাই আসলে, সেটা হলো জাস্ট মনে রাখার একটা টেকনিক। টেন থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা। তাহলে তোমাকে সবসময় এটাকেই পি ধরতে হবে বা এটাকেই কিউ ধরতে হবে, নট নেসেসারি। তোমাকে দেখতে হবে কার সাথে অ্যাঙ্গেলটা উৎপন্ন করছে, পি এর সাথে নাকি কিউ এর সাথে। যার সাথে কোন উৎপন্ন করবে তাকে তুমি এখানে আলাদা রাখবে, আলাদা রেখে বাকিগুলোকে কমন নিয়ে সাইন বাই কস আকারে লিখে দিলে তোমার মান পেয়ে যাবে। তাহলে এটা থেকে আমরা ভেক্টর লব্ধির মান বের করতে পারবো, এটা থেকে আমরা ভেক্টরের দিক বের করতে পারবো। আশা করি এটুকু পর্যন্ত তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এরপর আমরা যে অংশটা নিয়ে কাজ করব সেটা হলো এই যে আমরা লব্ধিটা দেখছি এটাকে একটু বিবৃতি করার চেষ্টা করি। যদি দেখো এই যে আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, এটা আমাদের নর্মাল ফর্মুলা। এখন এই যে একটা বিন্দু, সাপোজ এটা একটা ফুটবল, এখন তুমি মনে করো এদিক থেকে লাথি দিলা আর একই সাথে আরেকজন ব্যক্তি এসে এদিক থেকে লাথি দিল, তাহলে ফুটবল খেলার ক্ষেত্রে এটা খুবই কমন ঘটনা যে একই সাথে একটা ফুটবলের উপর 2-3 জন লাথি মারে। তাহলে এই ক্ষেত্রে বলটা আসলে কোন দিকে যায়, বলটা কি এদিকে যাবে নাকি এদিকে যাবে, আসলে কোন দিকে যাবে, এই জাতীয় ক্ষেত্রে আমাদের এই ভেক্টরটা লাগে সমস্যাগুলো সমাধান করার জন্য। এখানে আমাদের দেখতে হবে যে তারা দুজন যে লাথি দিয়েছে তাদের মধ্যবর্তী কোণের মানটা কত, সেই সাপেক্ষে এরা এদের মাঝামাঝি কোনো একটা জায়গা দিয়ে যাবে। তাহলে কখন একটা বলের মান অর্থাৎ বস্তুটার সবচেয়ে বেশি পরিমাণ স্মরণ করবে বা কম পরিমাণ স্মরণ করবে এগুলো আমরা এখন বের করবো, অর্থাৎ লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। তাহলে যদি আমরা সর্বোচ্চটা বের করতে চাই তাহলে কি আসলে দেখো তো যে পি স্কোয়ার কিউ স্কোয়ার এই বলের মান সেম, আমরা বলের মানকে কম বেশি করবো না, আমরা এখানে যেটাকে পরিবর্তন করবো সেটা হলো আলফা। কারণ এই অ্যাঙ্গেলটা পরিবর্তন হতে পারে, তুমি এদিক থেকে লাথি না দিয়ে এদিক থেকেও দিতে পারো, আরেকজন এদিক থেকেও লাথি দিতে পারে, তাহলে এখানে আমার পরিবর্তন হবে আলফাটা। যেহেতু আমি ম্যাক্সিমাম ভ্যালু যাচ্ছি সর্বোচ্চ মান, সেই ক্ষেত্রে কস আলফাটা আরের সাথে সমানুপাতিক সম্পর্কযুক্ত হওয়ায় কস আলফার মান আমাকে ম্যাক্সিমাম ব্যবহার করতে হবে। আর আমরা জানি কস আলফার ম্যাক্সিমাম মান কত, 1। যদি এখানে আমরা কস আলফার মান 1 বসাই তাহলে আমরা কী পাই দেখি, আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, কস আলফার মান তো 1। তাহলে দেখো হয়ে গেছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার। তাহলে রুট ওভার যদি আমরা কাটে দিই তাহলে আমরা পাই যাবো p প্লাস কিউ। তাহলে এটা হলো লব্ধির সর্বোচ্চ মান। তাহলে লব্ধির সর্বোচ্চ মান কি, আর সমান p প্লাস কিউ, অর্থাৎ একদম আমাদের যে সাধারণ বীজগাণিতিক যোগ সেই যোগ। কিন্তু এটা কখন, যখন কস আলফার মান 1। আচ্ছা কস আলফার মান 1 হয় কখন, কস আলফা সমান আমরা বসেছি 1। তাহলে কস আলফার মান 1 হবে কখন, জাস্ট তোমরা একটু এটাকে ক্যালকুলেশন করলে তোমরা পাই যাবা কস ইনভার্স 1। তাহলে যখন আলফার মান 0 ডিগ্রি হবে সেক্ষেত্রে আমরা এর মান পাবো 1, অর্থাৎ কস 0 ডিগ্রি মান কত 1। তাহলে এখান থেকে আমরা আলফার মান পাই যাবো 0 ডিগ্রি। অর্থাৎ দুইটা এখানে যদি ফুটবলটা থাকে, দুইটা ব্যক্তির মধ্যবর্তী যদি তার যদি এইভাবে লাথি মারে বলটাকে দুজন একই দিক থেকে, তাহলে বলটা সবচেয়ে বেশি পরিমাণ স্মরণ করবে বা সে সবচেয়ে বেশি বল অনুভূত হবে। এখন যদি আমরা সিমিলারভাবে ম্যাক্সিমাম মান মিনিমাম মানটা বের করি, সর্বনিম্ন মান সর্বনিম্ন, তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র যা ছিল তাই, আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। এখন এই কস আলফার মান হতে হবে মিনিমাম, কস আলফার মিনিমাম মান কত -1। যদি এখন -1 বসাও তাহলে তোমরা পাই যাবে দেখো এরকম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার। তাহলে p মাইনাস কিউ হোল স্কোয়ার
যদি এটা কাটো তাহলে চলে আসবে কি পি মাইনাস কিউ। এখন এখানে যে পি মাইনাস কিউ আসলো, পি কি সবসময় কিউর চাইতে বড় হবে? না তো হতে পারে, অনেক সময় দেখা যেতে পারে যে পি বড়, কখনো দেখা যাবে কিউ বড়। তাহলে এখানে আমরা মাইনাস সাইন ব্যবহার না করে আমরা আসলে যেটা ব্যবহার করবো সেটা হলো ডিফারেন্স সাইন, এরকম একটা ঢেউ ঢেউ সাইন, যেটাকে বলা হয় ডিফারেন্স সাইন। অর্থাৎ আর মিনিমাম হবে আমাদের পি ডিফারেন্স কিউ, এটা নির্দেশ করে বড় থেকে ছোটটা বিয়োগ। যদি পি বড় হয় তাহলে পি থেকে কিউ বিয়োগ, যদি কিউ বড় হয় তাহলে কিউ থেকে পি বিয়োগ। তাহলে এইভাবে আমরা লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করে ফেলতে পারি। তাহলে এই যে সর্বনিম্ন মানের জন্য আমি কত মান বসাইছি -1, কত মান -1 হয় কখন? সিমিলারভাবে এই যে এখানে তোমরা করে ফেলো, যদি কত মান আমি মাইনাস বসাই তাহলে এই মান পাই যাবো কত? 180 ডিগ্রি। আলফার মান যদি 180 ডিগ্রি হয়, অর্থাৎ একটা বল যদি এগিয়ে থাকে, একজন সোজা দিক থেকে লাথি মারলো, একজন সোজা দিক থেকে লাথি মারলো, এই যে ক্ষেত্রে আমাদের লব্ধির মান হবে মিনিমাম, এবং এটা হবে জাস্ট তাদের বীজগাণিতিক বিয়োগফলের মতো। তাহলে এইটুকু আশা করি তোমরা ইজিলি বুঝতে পারছো। ভেক্টর যুগের পর আমরা এখন দেখব ভেক্টরের গুণ। এখন করব ভেক্টর গুণ। তাহলে ভেক্টর গুণ আসলে কতভাবে করা যায় বা কীভাবে করা যায়? ভেক্টর গুণ করা যায় দুই রকমভাবে। ভেক্টর গুণ হলো দুই রকম, একটাকে বলা হয় ডট গুণ, একটাকে বলা হয় ডট প্রোডাক্ট। একটাকে বলা হয় ডট গুণ, একটাকে বলা হয় ক্রস গুণ। এদিকে একটু সাবধান। দেখি আমরা ছোটোবেলায় কিন্তু এরকম করছি যে 3 4 12, কোনো সমস্যা নাই। আবার এরকম লিখছি 4 3 12, অর্থাৎ আমরা এটা বা এটা যাই ব্যবহার করি, এটা ডাজেন্ট ম্যাটার সাধারণ বীজগাণিতিক নিয়মে। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে এই দুটা কিন্তু আলাদা আলাদা অর্থ মিন করে, এদের গুণফল বা প্রোডাক্টিভিটি আলাদা। সুতরাং এই জায়গায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এইটা ব্যবহার করতেছেন, এটা ব্যবহার করতেছি, এই দুই একটু সচেতন থাকবে। তাহলে আমরা এই প্রোডাক্ট দুটি আসলে কীভাবে কাজ করি একটু দেখি। যদি ফার্স্ট আমরা দেখি ডট প্রোডাক্ট, তাহলে আমরা দেখছিলাম কি একটা ভেক্টরকে কীভাবে প্রকাশ করা হয়? এ সাধারণত প্রকাশ করা হয় AXI প্লাস AYJ প্লাস AZK, এই ফরম্যাটে। যদি আমাদের আরও একটা ভেক্টর থাকে, গুণ করতে তো আমাদের অবশ্যই দুইটা ভেক্টর লাগবে। তাহলে আমরা আরেকটা ভেক্টর নিলাম বি, তাহলে বি ভেক্টরকে প্রকাশ করবো কি BXI BYJ প্লাস BZK। যদি এরকম দুইটা ভেক্টর হয়, ধরে নিলাম এই যে একটা ভেক্টর এ আর এইটা হলো সাপোজ একটা ভেক্টর বি। যদি এই ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর মধ্যবর্তী কত গুণ করছে, এগুলো নিয়ে আমাদের এখন কাজ করতে হবে আর কি, ডট প্রোডাক্টের মূল কাজ। তাহলে ডট প্রোডাক্টের মূল কাজটা হলো যে দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের মান কত। তাহলে সাধারণত দুইটা ভেক্টর ডট প্রোডাক্ট যদি আমরা করি, তাহলে আমরা যেটা পাই তার ফরম্যাটটাকে যদি লিখি আমরা, তাহলে এ ডট বি এভাবে লিখতে পারি। এ ডট বি সমান হলো আমাদের এ বি কস থিটা। এই যে থিটাটা চলে আসলো, এই থিটাই হলো আমাদের এই থিটা। এর সাহায্যে আমরা দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণের মান কত আমরা সহজে জানতে পারি। এখানে যে এ বা বি এদের উপর কিন্তু কোনো আমাদের বার চিহ্ন নয়, অর্থাৎ এগুলো কিন্তু ভেক্টর না। আমি কি বলছিলাম, নর্মালি এ বা বি দিয়ে এদের মান প্রকাশ করা হয়। অর্থাৎ এই যে এ ভেক্টর, এ ভেক্টরের মান আমাকে বের করতে হবে, বি ভেক্টরের মান আমাকে বের করতে হবে, তারপর মানগুলো এখানে বসাই দেবো। আর এটার মান তাহলে আমরা পাই গেলাম। এখন এ ডট বি এটুকুর মান তো আমরা জানি না, তাহলে থিটার মানটা কীভাবে বের করবো? তাহলে এইটুকু বের করার জন্য আমাদের আরও একটা ফর্মুলা আছে, সেটা হলো এ ডট বি সমান AXBX প্লাস AYBY প্লাস AZBZ। অর্থাৎ এর আয়ের সহগগুলা, এর যে সহগগুলা, এর কর সহগগুলা আলাদা আলাদাভাবে খালি গুণ করে আমরা যোগ করে দিলেই আমরা এ ডট বির মান পাই যাবো। AXBX প্লাস AYBY প্লাস AZBZ, এভাবে করলে আমরা এ ডট বির মান পাই যাবো। তাহলে এখান থেকে মান বের করে এখানে এ ডট বির মান বসাই দেবো। এখানে এ এবং বি এর মানটা আমরা আলাদাভাবে বের করলাম, তারপরে এখানে ক্যালকুলেশন করলে আমরা থিটা মান ইজিলি পাই যাবো। এটি হলো সাধারণত আমাদের ডট গুণনের মূল থিম। আশা করি এটুকুকে অ্যাপ্লাই করে তোমরা ম্যাথমেটিক্যাল সলিউশনগুলো করতে পারবে। এরপর আমাদের এখান থেকেই আমরা আরেকটা জিনিস দেখে ফেলবো, সেটা হচ্ছে এই যে কস থিটার মান, সাপোজ এই দুটা ভেক্টর মধ্যবর্তী কোণের মান যদি কোনো কারণে এরকম হয়ে যায় যে এই দুটার মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি সাপোজ, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা দেখলাম যে এ ডট বি সমান এ বি কস থিটা। তাহলে এখানে তো আমরা দেখে দিলাম যে কস থিটার মান কত, 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মান কত, 0। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম এ ডট বি সমান 0। খুবই গুরুত্বপূর্ণ একটা ডিসিশনটা কি, যদি দুইটা ভেক্টর ডট গুণ 0 হয় তাহলে তারা পরস্পর লম্ব হবে। কি বললাম? যদি দুইটা ভেক্টরের ডট গুণ 0 হয় তাহলে তারা পরস্পর লম্ব হবে। খুবই গুরুত্বপূর্ণ ডিসিশন। এখন সবসময় যে তোমাকে এরকমই বলা থাকবে যে দুইটা ভেক্টর দিয়ে দিছে, দেখো তারা লম্ব কিনা। তাহলে যদি দেখাইতে হয় তাহলে তোমাকে ডট গুণ বের করে 0 দেখাইতে হবে। আবার মাঝে মাঝে তোমাকে বলা থাকতে পারে
সাপোজ এ সমান 3i প্লাস 2j মাইনাস 3k, বি সমান i মাইনাস 3j প্লাস 7k। যদি এরকম দুটা ভেক্টর দেওয়া থাকে বলবে যে এই দুটা ভেক্টর পরস্পর লম্ব কিনা প্রমাণ করো। কী করবা? ডট গুণ করে দেখাই দিবা যার মান 0 কিনা। যদি 0 হয় লম্ব, 0 না হলে লম্ব না। এখন সাপোজ তোমাকে এই যেখানে 2 দেওয়া আছে, 2টাকে পরিবর্তন করে বানিয়ে দিলাম আমি এ। এখন তো তোমার একটা ডট গুণ করা একটু কষ্টসাধ্য হয়ে যাবে, কারণ এখানে এ টার্মটা থেকে যাবে। এখন এই জাতীয় ক্ষেত্রে তোমাকে বলেই দিবে যে এ এবং বি পরস্পর লম্ব। তাহলে কী বলে দিল? এ এবং বি পরস্পর কি লম্ব। তাহলে এ এবং বি লম্ব মানে কি? এ ডট বি এর মান 0, এটা আমরা জানি ডিফল্ট অপশন। তাহলে এখান থেকে তোমার টার্গেটে থাকবে এ এর ভ্যালু কত সেটা বের করা। অর্থাৎ এখানে প্রশ্নটা হবে এরকম যে এ ভেক্টর সমান এত, বি ভেক্টর সমান এত হলে এবং ভেক্টর তো যদি পরস্পর লম্ব হয় তাহলে এ এর মান কত। তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা করতে পারবে। এই যে এই ফর্মুলা ব্যবহার করে এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড বের করবা। তারপর এটা সমান সমান 0 বসিয়ে দেবে, এ ডট বি সমান 0 বসিয়ে দেবা। বসে দিলে এখান থেকে এর মান তোমাদের খুব ইজিলি বের হয়ে যাবে। এখন চলে এসে আমরা ক্রস গুণনে, ক্রস প্রোডাক্ট, CROSS ক্রস প্রোডাক্ট। তাহলে ক্রস গুণ কী বলতেছে? সিমিলার মতো আগের মতো, যে সাপোজ আমাদের এরকম দুটা ভেক্টর দেওয়া আছে, এই যে একটা এ ভেক্টর একটা বি ভেক্টর। যদি এরকম দুটা ভেক্টর দেওয়া থাকে তাহলে এ ক্রস বি সমান আসবে আমাদের এ বি সাইন থিটা ইটা। এখানে একটা ক্যাপ চিহ্ন দেবো আমরা। একটু দিকে খেয়াল করো, আমরা কিন্তু এ বি কস থিটা পাইছি। কী পাইছি? এ ডট বি সমান এ বি কস থিটা। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে কিন্তু আই জে কে কোনো কিছু থাকবে না, অর্থাৎ দিক নাই। এবার এটা তো যদি আমরা খেয়াল করি এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড, এখানে কিন্তু আই জে কে নাই। অর্থাৎ এখান থেকে আমরা দুটা ভেক্টর ডট গুণ যদি করি আমরা মান পাবো স্কেলার মান। এখানে কিন্তু কোনো স্কেলার কোয়ান্টিটি নাই, এর কোনো দিক নেই, জাস্ট মান পাবো। ভেক্টর কোয়ান্টিটি নেই, জাস্ট স্কেলার কোয়ান্টিটি। কিন্তু যদি আমরা দুটা ভেক্টরকে ক্রস গুণ করি তাহলে আমরা সেখান থেকে ভেক্টর কোয়ান্টিটি পাবো, অর্থাৎ মান এবং দিক দুইটাই পাবো। তাহলে এই যে এ বি সাইন থিটা এর মাধ্যমে আমরা পাবো মান, আর এই যে ইটা এর মাধ্যমে পাবো আমরা দিক। এটা প্রশ্নের মধ্যে যদি কখনো দিকের কথা বলা থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো। সাধারণত ক্রস গুণনের ক্ষেত্রে এই দিকটা বের করতে বলে না, সেক্ষেত্রে আমরা সূত্র লিখি এ ক্রস বি সমান এ বি সাইন থিটা। যদি কখনো ডিরেকশন লাগে বা দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো। আচ্ছা, আর এর জন্য আমাদের আরেকটা ফর্মুলা আছে, সেটা হলো এ ক্রস বি সমান, আমরা এটা নির্ণায়কের আগে সাজাতে হবে আই জে কে। আমাদের যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর, সেই ভেক্টরগুলোকে ফার্স্ট সারিতে অবস্থান করলাম। তারপরে প্রথম ভেক্টরের মান এই যে এ এক্স এ ওয়াই এ জেড, তারপরে দ্বিতীয় ভেক্টর বি এক্স বি ওয়াই বি জেড বসাইলেই আমাদের হয়ে যাবে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। এখন এই যে নির্ণায়ক, এই নির্ণায়কটাতে যদি আমরা সমাধান করি তাহলে আমরা এ ক্রস বি এর মান পাই যাব। এই নির্ণায়কের সমাধান তো তোমরা পারোই, আশা করি এটা তোমরা করে ফেলতে পারবে। তাহলে এখান থেকে আমরা ক্রস প্রোডাক্টের মান বের করে ফেলতে পারি। এখন যদি আমরা আবার আগের মতো এই যে এখানে যেমন একটা স্পেশাল কেস পাইছিলাম, এরকম কোনো কেস নিয়ে বিবেচনা করতে চাই তাহলে কি আসতে পারে দেখো তো। সাপোজ এই যে একটা ভেক্টর আরেকটা ভেক্টর এখানে দিলাম, এদের মধ্যে কোনো মান কত? অবশ্যই তারা কোনো জায়গায় যত পিছনে নিয়ে যাও না কেন তারা কোথাও মিলবে না। অর্থাৎ একটা একটার সাথে যদি সমান্তরালভাবে থাকে তাদের মধ্যে কখনোই অ্যাঙ্গেল উৎপন্ন হবে না। তাহলে এই যে ক্ষেত্রে আমরা কী পাই দেখি, এ বি সাইন থিটা। তাহলে এ বি সাইন 0 ডিগ্রি সমান 0, অর্থাৎ এ ক্রস বি সমান 0। কখন? যখন পরস্পর সমান্তরাল। দুটা ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত আমরা পেয়ে গেলাম। দুটা ভেক্টর পরস্পর সমান্তরাল হবে কখন? যখন এদের মধ্যবর্তী ক্রস প্রোডাক্টের মান 0 আসবে। তাহলে একইভাবে এখানে যেমন যদি এরকম দুটা ফর্মেট দিয়ে দেওয়া হয় যে এর মান কত হলে ভেক্টরদের পরস্পর সমান্তরাল হবে, তাহলে তোমাদের এই যে এই ফর্মেটটা ব্যবহার করে আগে তার ক্রস প্রোডাক্ট বের করতে হবে, তারপর যেটা মান বের হবে এটা সমান 0 বসাই দিলেই সেখানে তোমরা এই যে আমাদের যে অজানা রাশি এ বা চলক এটার মধ্যে তোমরা খুব ইজিলি পেয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের ভেক্টর গুণনের সারমর্ম। এটুকু ব্যবহার করে তোমরা হয়তো ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো সমাধান করতে পারবো, বা আমরা যখন করবো তখনও তোমরা কিছু দেখবা। এখন আমরা আরও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস জানবো, যেটাকে বলা হয় ভেক্টর বিভাজন। এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। ভেক্টর বিভাজন, ভেক্টর বিভাজন বা ভেক্টর বিশ্লেষণ আসলে কি? আমরা যে ভেক্টর সংযোজন করে আসছি এটা হলো তার বিপরীত প্রক্রিয়া। কীরকম ছিল? এই যে দেখো আমরা কিছুক্ষণ আগে শিখাচ্ছিলাম না, এটা ছিল পি ভেক্টর, এটা ছিল কিউ ভেক্টর, আর এদের মাঝামাঝি
আমাদের চলে গেছিলো কি আর ভেক্টর একটা সামান্তরিক বানাইছিলাম আর কি, যেটা বলে। তাহলে আমরা পি এবং কিউকে আর বানাইছিলাম। এখন ভেক্টর বিভাজন বলতেছে আরকে পি এবং কিউ বানাইতে হবে, অর্থাৎ একটা মূল ভেক্টর থেকে দুইটা ভেক্টর বানানোর যে প্রক্রিয়া সেটাই হলো আমাদের ভেক্টর বিভাজন। এটাকে ভেক্টর উপাংশ বলা হয় আসলে। তাহলে সাপোজ এটা হলো আমাদের একটা ভেক্টর, ধরে নিলাম এটা সে আমাদের আর ভেক্টরই। তাহলে এটা যদি একটা ভেক্টর হয় তাহলে সে এক্স অক্ষ বরাবর একটা অংশ কাজ করবে আর ওয়াই অক্ষ বরাবর একটা অংশ কাজ করবে। এখানে মনে রাখতে হবে এই যে এক্স অক্ষ বরাবর যে অংশটা আছে এর সাথে ওয়াই অক্ষ বরাবর যে অংশটা থাকবে এটা একদম পুরোপুরি লম্বভাবে থাকবে। এটা এবং এটা পরস্পর লম্ব, এটাকে বলা হয় লম্ব উপাংশ। এই যে ভেক্টর বিভাজন করতেছি এটাকে বলা হয় লম্ব উপাংশের বিভাজন, অর্থাৎ এই এর মধ্যে কোণের মান 90 ডিগ্রি। ধরে নিলাম এই কোণের মান কত, থিটা। আমরা জানি না এই কোণের মান কত, সাপোজ থিটা। যদি এটা থিটা হয় তাহলে তার আনুভূমিক যে উপাংশের মান সেটা আমরা পাবো আর কস থিটা, এর উলম্ব যে উপাংশ এর মান পাবো আমরা আর সাইন থিটা। এটা মনে রাখতে হবে যে আমরা এই আরকে, অর্থাৎ কোনো একটা ভেক্টর যদি অ্যাঙ্গুলারভাবে কখনো কোনো তলের উপর কাজ করে তখন তাকে দুটো উপাংশে আমরা ভাগ করে ফেলবো। ভাগ করার ক্ষেত্রে আনুভূমিক বরাবর সবসময় আর কস থিটা, আনুভূমিক বরাবর সবসময় কস থিটা, উলম্ব বরাবর সবসময় সাইন থিটা কাজ করবে। আর এই আরটা হলো আমাদের ডিফল্ট ভ্যালু, কারণ এখানে আর আছে, সেই আরটা আমাদের যে ভেক্টর থাকবে সেই ভেক্টরটাই। তাহলে এই সাপেক্ষে আমরা পাই যাবো আর কস থিটা বা আর সাইন থিটা। তাহলে নর্মালি যদি আমাদের কোনো ভেক্টর দেওয়া থাকে তাকে আমরা দুটো অংশে ভাগ করে ফেলতে পারবো। এটাকে বলা হয় ভেক্টর বিভাজন বা ভেক্টর বিশ্লেষণ, যার এটা হলো আনুভূমিক উপাংশ, এটা হলো উলম্ব উপাংশ। নট নেসেসারি সবসময় এক অক্ষ বরাবর আনুভূমিক উপাংশ হবে। যদি এরকম হইতো যে এটা আমাদের সেই আর, এটাকে আমরা একটা অংশে ভাগ করলাম আর এটাকে একটা অংশে ভাগ করলাম, অ্যাঙ্গেলটা দেওয়া আছে এইখানে, এটা দেওয়া আছে থিটা, তাহলে এখন কিন্তু এইটা হবে যে আর কস থিটা, এইটা হবে আর সাইন থিটা। অর্থাৎ আমাদের দেখতে হবে অ্যাঙ্গেলটা কার সাথে উৎপন্ন করছে, যার সাথে অ্যাঙ্গেল উৎপন্ন করবে সে হবে আমাদের আনুভূমিক উপাংশ, বাকিটা হবে আমাদের উলম্ব উপাংশ। এখন যেটা বলতেছিলাম যে আমাদের ভেক্টর যে বিভাজন আর কিছুক্ষণ আগে যেটা বের করা আসছে লব্ধির মান, এই দুটো পরস্পর বিপরীত প্রক্রিয়া। তোমরা যদি প্রমাণ করতে চাও তাহলে এটাকে পি ধরো, এটাকে কিউ ধরো, এটাকে পি এবং এটাকে কিউ ধরে আমাদের যে ভেক্টর সামান্তরিক বের করার যে ফর্মুলা, লব্ধি বের করার যে ফর্মুলা আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কস আলফা, এই সূত্রের মধ্যে যদি বসায় দাও তাহলে তোমরা এই আর পেয়ে যাবে। দেখো এটাকে ক্যালকুলেশন করলে আরই বের হবে। এখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে ভেক্টর বিভাজন এবং ভেক্টর লব্ধি বের করা পরস্পর বিপরীত প্রসেস। জাস্ট এই ভেক্টর বিভাজনের কিন্তু আমাদের টোটাল ফিজিক্স জুড়ে প্রচুর কাজ, এই ভেক্টর বিশ্লেষণটা একটু ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, এখন আমরা যে অংশটা করবো সেটা আরেকটু গুরুত্বপূর্ণ অংশ না ঠিক, এটা জাস্ট আমি আলাদাভাবে একটা টপিক হিসেবে বানাই নেই। এটাকে বলা হয় নদী পারাপার অংশ। আমরা যা শিখছি ভেক্টর বিভাজন, এটাকে এখন ইমিডিয়েটলি কাজে লাগানোর চেষ্টা করবো, কীভাবে কাজে লাগায়। তাহলে এটাকে আমরা বলি নদী পারাপার। তোমরা ইতিমধ্যে ফেস করছো যে নদী পারাপারের অঙ্কগুলা, এটা মোটামুটি খুবই একটা ইম্পর্টেন্ট টপিক্স। তাহলে নদী পারাপার আসলে আমরা কীভাবে করতে পারি? নদী পারাপারের সময় আসলে আমরা এই জিনিসটাকে দুটো অংশে ভাগ করে নিই। একটাই বলা হয় ন্যূনতম দূরত্ব নদী পারাপার, ন্যূনতম দূরত্বে নদী পারাপার, একটাকে বলা হয় ন্যূনতম সময় নদী পারাপার, ন্যূনতম সময় নদী পারাপার। তাহলে যদি ন্যূনতম সময় হয় তাহলে ন্যূনতম দূরত্ব হবে, একই কথা তো নাকি? যদি দূরত্ব কম হয় সময় কম লাগবে। বিষয়টা এখানে কিন্তু ওইভাবে কাজ করে না, সেটা যদি আমরা একটু ডিটেলসে যাই তাহলে বুঝতে পারবো। একটু খেয়াল করো, এই যে আমরা একটা নদী নিলাম, এটা হলো আমাদের সেই নদী। এই নদীর যে প্রস্থ, সেই প্রস্থটা সাপোজ ডি। আমাদের টার্গেট হলো এই বিন্দু থেকে সোজা অপর পারের বি বিন্দুতে যাওয়া। এখন এইখান থেকে এই যে বি বিন্দু, এটা কিন্তু আমাদের একদম মিনিমাম ডিস্টেন্স। কেউ যদি এদিক থেকে পার হয়ে এই বিন্দুতে যায় এটা কি কম হবে? বা এই দিক দিয়ে পারে যদি এখানে যায় তা হবে না। এখান থেকে আমাদের মিনিমাম ডিস্টেন্স এ থেকে বি হবে আমাদের অপর পারের সবচেয়ে কম ডিস্টেন্স। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট ন্যূনতম দূরত্ব নদী পার হওয়া। যদি ন্যূনতম দূরত্ব নদীটা পার হতে চাই তাহলে তাকে অবশ্যই এ থেকে বিতেই যাইতে হবে। এখন কথা হলো নদী, যেহেতু নদীতে অবশ্যই স্রোত আছে, আমরা ধরে নিলাম এটা হলো স্রোতের বেগ হলো ইউ। তাহলে এখন যদি সে বিবিন্দুতে যেতে চায়, বিবিন্দু বরাবর রওনা দিলে কি সে যেতে পারবে? বিবিন্দুতে পারবে না, স্রোত তাকে একটু ধাক্কাবে। তাহলে ধাক্কালে দেখা গেল যে সে তো রওনা দিচ্ছে বিবিন্দু বরাবর, চলে গেল এইখানে। কিন্তু তাকে তো যাইতে হবে বিবিন্দুতে, যেহেতু মিনিমাম দূরত্ব নদীটা পার হইতে হবে। তাহলে এই জাতীয় ক্ষেত্রে তাকে আগে থেকে একটু বাঁকাভাবে রওনা দিতে হয়।
সে রওনা দেবে ভাবে কিন্তু স্রোত তাকে ধাক্কায় ঠিক সোজা করে দেবে। অর্থাৎ সে যদি এরকমভাবে কোনো একটা অ্যাঙ্গেল করে রওনা দেয় তাহলে হয়তো দেখা যাবে স্রোতের ধাক্কার কারণে সে ঠিকই বি বিন্দুতে যেয়ে পৌঁছে গেছে। তাহলে এই যে বাঁকানোভাবে রওনা দিছে এটা আমরা ধরে নিলাম স্রোতের সাথে আলফা গুণে রওনা দিছে, ধরে নিলাম। তাহলে এই যে আলফা, এই আলফাটাই আমাকে এখানে বাইর করতে হবে। সাধারণত মোর দেন 85% অঙ্কে আমাকে এই আলফাটাই চাই। আমাকে বলবে যদি সোজা অপর পারে যেতে হয় তাহলে মাঝিকে কী ব্যবস্থা নিতে হবে, আমাকে বলতে হবে যে স্রোতের সাথে এত কোণে যেতে হবে বা কত অ্যাঙ্গেলে যেতে হবে, কী বিষয়, এটাই জাস্ট আমাদের মূল টার্গেট থাকবে আলফার মানটা বের করা। তাহলে আলফার মানটা আমরা কীভাবে বের করতে পারি? আমরা ধরে নিলাম এই যে সাঁতারু বা মাঝি যাই বলি, তার মানে হলো বি। এখন এই ব্যাগটা দেখো একটু অ্যাঙ্গুলারভাবে কাজ করতেছে, তাহলে তাকে দুটো অংশে ভাগ করে ফেলবো না? এই যে একটা অংশ ভাগ করে ফেলবো, এখানে একটা অংশ কাজ করবে, এইদিকে একটা অংশ কাজ করবে। এই জাস্ট এখানে দুটো অংশে ভাগ করে ফেলছি। তাহলে এই যে অ্যাঙ্গেলটার মান এটা এই আলফাটা কার সাথে হবে? এক্স অক্ষের সাথে, যদিও বিপরীত দিকে। তাহলে এটা আমাদের হলো আনুভূমিক অংশ, এটা হবে কি ভি কস আলফা। তাহলে এটার মান হবে কি ভি সাইন আলফা। আমরা কিন্তু জাস্ট দুটো অংশে ভাগ করে ফেললাম। এই যে এখানে যেটা শিখে আসছি এটাই জাস্ট এখানে কাজে লাগাইলাম। এই ভেক্টরটাকে দুটো অংশে ভাগ করেছি, ভি সাইন আলফা আর ভি কস আলফা। এখন কিন্তু এই মূল ভেক্টরটা থাকবে না। তাহলে এখন এ বিন্দুতে একটা ভেক্টর বি সাইন আলফা কাজ করতেছে বি বরাবর, একটা ভেক্টর ভি কস আলফা কাজ করতেছে বাম দিকে, একটা ভেক্টর ইউ এই যে স্রোতের বেগ এটা কাজ করতেছে ডান দিকে। তাহলে সে কি বি বিন্দুতে যেতে পারবে? একই বিন্দুতে যদি তিনটা ভেক্টর কাজ করে সে কোন দিকে যাবে? তাহলে এখানে আমাদের যে টার্গেট ভ্যালু সেটা হলো ভি সাইন আলফা, অর্থাৎ বি বিন্দুতে যাওয়া। তাহলে ভি সাইন আলফাটাকে রাখার জন্য আমরা ভি কস আলফা আর ইউ এটাকে এমনভাবে ব্যবহার করব যাতে এই দুটার লব্ধির মান শূন্য হয়ে যায়, অর্থাৎ এই দুজন পরস্পর টানাটানি করে লব্ধির মান হয়ে যাবে আমাদের 0। তাহলে এই দুটো তখন নাকচ হয়ে যাবে পরস্পর, তখন একমাত্র বেগ থাকবে ভি সাইন আলফা, এই বেগে সে বি বিন্দুতে চলে যেতে পারবে। তাহলে এখানে আমরা আসলে যেটা করবো সেটা হচ্ছে ইউ প্লাস ভি কস আলফা সমান 0। যদি এটা হয় তাহলে এই দুটার মান লব্ধি মান 0, তখন সে ভি সাইন আলফা বেগ দিয়ে উপর থেকে চলে যাবে। তাহলে এই যে একটা জিনিস পাইলাম, এটাই হলো আমাদের এখানকার ফর্মুলা। এই ইউ হলো স্রোতের বেগ, ভি হলো সাঁতারের বেগ, যদি বসাই দিই এখানে আলফার মান আমরা দিলে পেয়ে যাবো। এখান থেকে আমাদের আলফা আসবে কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি, স্রোতের বেগ সাঁতারের বেগ বসাই দিলেই আমাদের আলফার মানটা চলে আসবে। আশা করি ইজিলি বুঝতে পারছো। আচ্ছা, এখন আসি নদী পার হইতে কী পরিমাণ সময় লাগতেছে তার। দেখো তো এই দূরত্বটা কত ডি, সেই যে বেগে পার দিচ্ছে সেটা কত ভি সাইন আলফা। পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময় ধরে নিলাম টি। তাহলে এখানে তো সে অবশ্যই সমবেগে পার হচ্ছে, সেই সমবেগটা আমরা ব্যবহার করি সূত্র কি এস ইকুয়াল টু ভিটি। এস মানে এখানে কি ডি, ভি মানে কি ভি সাইন আলফা, তাহলে টি সমান কি আসবে এস বাই ভি, অর্থাৎ ডি বাই ভি সাইন আলফা। এটা হলো নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময়। নদী পার হতে কী পরিমাণ সময় লাগবে আমরা এই সূত্র বসে দিলে পাই যাবো। সোজা অপর পারে যাওয়ার জন্য কতটুকু অ্যাঙ্গেলে রওনা দিতে হবে সেটাই সূত্র আমরা বসে দিলে পাই যাবো। আশা করি এই জিনিসটাও তোমরা বুঝতে পারছো। এরপর আমরা এখন চলে যাবো ন্যূনতম সময় নদী পারাপারের জন্য। দেখো ন্যূনতম সময় যখন আমরা নদী পার হবো তখন আসলে বিষয়টা কীরকম হয় বা কী করবো। এখন আমরা ন্যূনতম সময় নদী পার হবো, সরি একটু লেট হওয়ার জন্য। তাহলে এখন করতেছি আমরা ন্যূনতম সময় নদী পার। দেখো কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম যে নদী পার হওয়ার জন্য সময়ের পরিমাণ হলো টি সমান ডি বাই ভি সাইন আলফা। এখানে যে আলফাটা হল কী ছিল? স্রোত এবং সাঁতারের মধ্যবর্তী কোণ। আমরা নদীটা এখানে আবার আইকা নিচ্ছি। তাহলে এটা হলো আমাদের এ বিন্দু ছিল, এটা ছিল ডি, এদিকে ধরছিলাম আমরা ইউ, এদিকে ছিল আমাদের বি। আচ্ছা, তাহলে এই যে আলফাটা এটা ছিল স্রোত এবং সাঁতারের মধ্যবর্তী কোণের মান। এখন আমি চাচ্ছি ন্যূনতম সময়ের জন্য, অর্থাৎ সময়টাকে কমানোর জন্য ডিটারমিনেট করবে কি আলফা। তাহলে আমরা যদি সাইন আলফার মান বাড়াই তাহলে টির মান কমতে থাকবে। এটা বাড়িতে যদি আমি সাইন আলফার মান ম্যাক্সিমাম ব্যবহার করি তখন টির মান পাওয়া যাবে মিনিমাম। সাইন আলফার ম্যাক্সিমাম মান কত 1, যদি আমরা সাইন আলফার ম্যাক্সিমাম বসাই তাহলে আমরা পাই যাবো টি মিনিমাম, অর্থাৎ টি মিনিমাম সমান ডি বাই ভি। বিষয়টা কীরকম হলো দেখো, আমরা বসাইছি কত সাইন আলফা সমান 1, তাহলে আলফা সমান আমরা কী পেয়ে যাবো সাইন ইনভার্স 1, অর্থাৎ 90 ডিগ্রি। আলফা কি স্রোত এবং সাঁতারের মধ্যবর্তী কোণ। তাহলে স্রোত তো নদীর পার বরাবর কাজ করবে, তাহলে সাঁতারকে এখন রওনা দিতে হবে কিন্তু ঠিক সোজা বরাবর, সে এখন এই বরাবর রওনা দেবে। এটা হলো ভি। তাহলে এদের মধ্যবর্তী কোণের মান এখন আলফার মান আমরা জানি, আগে যেখানে আমরা আলফা নিয়ে কাজ করতে এখন সে আলফার মান আমরা জানি ডিফল্ট। যদি সময়ের মান কম হইতে হয় তাকে অবশ্যই সোজা 90 ডিগ্রি বরাবরই রওনা দিতে হবে, এই সূত্র বলে, সূত্র অনুযায়ী। আচ্ছা, এখন কত হলো সে যদি বি বরাবর রওনা দেয় সে কি বি বরাবর যেতে পারবে? তাকে তো অবশ্যই স্রোত আগের মতো ধাক্কাবে।
তাহলে দেখা যাবে যে সে এইখানে কোনো একটা বিন্দুতে জায়গায় পৌঁছাবে। ধরে নিলাম এটা সি বিন্দু, তাহলে এইখানে আমাদের টার্গেট ভ্যালু হলো এই বিসি এর মান কত সেটাই বের করতে হয়। তাহলে এটা বের করার জন্য তোমরা বিভিন্ন অপশন ব্যবহার করতে পারো। সাপোজ তোমরা যদি যেটাকে একটা আয়তক্ষেত্র বা সামুদ্রিক বিবেচনা করো, তাহলে তোমরা তো এখন এই যে দূরত্বটা বা প্রস্থটা তো জানো, এটা তো তোমাকে দেওয়াই আছে। এই যে ভি এর মান জানো, ইউ এর মানও জানো, তাহলে তুমি তো এই ভেক্টর মান বের করে ফেলতে পারবা খুব সহজে। লব্ধি ভেক্টর মান আর এর মান বের করে ফেলতে পারবো না? পারবা। বা এটা না পারলেও আমাদের সমস্যা নাই, আমাদের যেটা লাগবে সেটা হলো এই অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেলটা কত সেটা আমার যদি লাগে, তাহলে আমরা তো লব্ধির অ্যাঙ্গেল বের করতে পারি। ট্যান থিটা সমান পি সাইন আলফা কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা এই ফর্মুলা দিয়ে। তাহলে এই অ্যাঙ্গেলটা তোমার যদি এখন জানা থাকে, তোমার যদি এটাও জানা থাকে, তাহলে দেখো তো এই অ্যাঙ্গেল হলে অ্যাঙ্গেলের বিপরীত ভাগে আমরা লম্ব বলি। তাহলে আমরা যদি এখন ভূমিটা বাইর করতে চাই, তাহলে আমরা কী ব্যবহার করবো? টেরা লম্বাভূত। অর্থাৎ এখানে যদি আমি ট্যান থিটা সমান লম্বা, এটাকে আমরা দিলাম সাপোজ ডি বিন্দু, তাহলে লম্বা হলো কি সিডি বাই ভূত কি এডি। তাহলে আমরা এডি কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারি। এডি সমান সিডি বাই ট্যান থিটা। দেখো তো তোমার এডি আর বিসি তো একই জিনিস, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে এডি বের করতে পারলে তোমরা বিসি বের করে ফেলতে পারবে। এটিতে গেল সহজভাবে অ্যাঙ্গুলার দিয়ে। যদি অ্যাঙ্গেল দিয়ে তোমরা বের করতে না চাও, আরও একটা অপশন আছে, যেমন এই বিসি বরাবর সেই যে বেগ কাজ করতেছে সেই বেগের মানটা লাগবে। বিসি বরাবর কোন বেগ কাজ করতেছে? নিশ্চিত ইউ, স্রোতের বেগ। এটা তো এমন না শুধু এই পার বরাবরই বেগ আছে, বেগ তো এই পারও আছে। তাহলে এই পার বরাবর যে বেগ কাজ করতেছে সেটা হলো ইউ। আর সময় পরিমাণ তোমরা জানি ডি বাই ভি। তাহলে এইখান থেকে যদি আমরা বিসি বের করতে চাই, তাহলে বিসি মানে যে আমরা সমবেগের সূত্র পাচ্ছি এস ইকুয়াল টু বিটি, তাহলে এটা হলো এস, ভি এর মান হলো ইউ, টি এর মান হলো টি মিনিমাম। তাহলে আমরা আসলে পাই যাবো, এটাকে যদি আমরা এক্স ধরি, এটাকে যদি আমরা ধরি এক্স, তাহলে আমরা পাই যাবো এক্স সমান ইউ ইন্টু ডি বাই ভি। তোমরা এই সূত্র ব্যবহার করে বের করে ফেলতে পারবে। তাহলে এটা হলো নদী পারাপারের অঙ্ক করার একটা সহজ বা শর্টকাট টেকনিক। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করি। ওই যে আমরা শিখছিলাম না বিপরীত ভেক্টর, তাহলে এইখানে চলে আসবে সাপেক্ষ বেগ। একটু খেয়াল করো, সাপেক্ষে বেগ। তাহলে সাপেক্ষে বেগটা আসলে কি? সাপোজ তুমি এখানে দাঁড়ায় আছো, এদিক থেকে একটা ট্রেন যাচ্ছে, তাহলে ট্রেনের বেগ সাপোজ 30 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি এখানে যদি দাঁড়ায় থাকো, তাহলে ট্রেনের বেগ কত দেখবে? অবশ্যই 30 মিটার পার সেকেন্ড, কারণ তোমার সাপেক্ষে ট্রেনটা প্রত্যেক সেকেন্ডে 30 মিটার করে সামনে সরে যাচ্ছে। এখন ধরে নিলাম তুমি একটা মোটর সাইকেলে করে সামনের দিকে যাচ্ছ, তোমার বেগ এখন 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখন তুমি যদি মোটর সাইকেলে থাকা অবস্থায় ট্রেনের দিকে তাকাও, তাহলে তুমি ট্রেনের বেগ কত দেখবে? অবশ্যই তুমি এখন 30 মিটার পার সেকেন্ড দেখবে না। এখন ট্রেনটা তোমার সাপেক্ষে প্রত্যেক সেকেন্ডে 10 মিটার করে সামনে আগে যাচ্ছে, কারণ এক সেকেন্ডে তুমি আগে যাচ্ছ 20 মিটার, সে আগে যাচ্ছে 30 মিটার। তাহলে ডিফারেন্স হচ্ছে কত? 10 মিটার। তোমার সাপেক্ষে সে প্রত্যেক মিনিটে 10 মিটার করে দূরে চলে যাচ্ছে। তাহলে এইখানে যদি আমরা তোমার সাপেক্ষে বেগ বের করি গতিশীল অবস্থায়, তাহলে তার বেগ বের হবে 10। এই যে জিনিসটা আমরা বিবেচনা করতেছি, এটাই হলো সাপেক্ষ বেগ। তাহলে সাপেক্ষ বেগ যদি বের করতে বলে, যার সাপেক্ষে বের করতে বলবে, আমি তোমার সাপেক্ষে বের করতেছিলাম, আমি আসলে কী করছি দেখো, 30 থেকে তোমার বেগটা বিয়োগ দিয়ে দিয়েছি, তাহলে পাইছি 10। অর্থাৎ আমি মূল নোটটা লিখে ফেলতেছি, যার সাপেক্ষে বের করতে হবে, যার সাপেক্ষে বেগ বের করতে হবে তাকে বিয়োগ দিয়ে দেবে, অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে তোমার সাপেক্ষে ট্রেনের বেগ কত, তাহলে তুমি তোমার বেগ বিয়োগ দিয়ে দেবে। সাপোজ যদি বলা হয় ট্রেনের সাপেক্ষে তোমার বেগ কত, তাহলে তুমি সেম কাজই করবে। যেহেতু এখন বলছে ট্রেনের সাপেক্ষে, তাহলে ট্রেনটাকে বিয়োগ দিয়ে দেবে, তোমার বেগ থেকে ট্রেনের বেগ বিয়োগ দাও, তাহলে কত? -10। মাইনাস কেন আসলো? যদি ট্রেন থেকে কেউ তোমার দিকে তাকায়, তাহলে সে কিন্তু ঠিকই দেখবে যে তুমি প্রত্যেক সেকেন্ডে তার থেকে 10 মিটার পিছনে পড়ে যাচ্ছ, সেই জন্য মাইনাস। বি কনসাস, এগুলো কিন্তু একটু বোঝার মতো জিনিস আছে। তোমাকে যার সাপেক্ষে বেগটা বের করতে বলবে, জাস্ট তুমি তাকে খালি বিয়োগ করে দেবে। তোমার সাপেক্ষে ট্রেন প্রত্যেক সেকেন্ডে 10 মিটার আগায় যেতেছে, ট্রেনের সাপেক্ষে তুমি প্রত্যেক সেকেন্ডে 10 মিটার করে পিছিয়ে যেতেছো। তাহলে এইভাবে যদি কখনো সাপেক্ষ বেগ বের করতে বলে, তাহলে খুব ইজিলি তোমরা যার সাপেক্ষে বেগটা বের করতে বলবে তাকে জাস্ট বিয়োগ দিয়ে দেবে। এখানে আমাদের আরও একটা ইন্টারেস্টিং অঙ্ক আসে, বৃষ্টির অঙ্ক সাধারণত। তাহলে বৃষ্টির অঙ্কগুলো যদি একটু চিন্তা করি আমরা কথাবার্তা, যে সাপোজ বৃষ্টি কিন্তু সবসময় উপর থেকেই পড়ে, বৃষ্টি উপর থেকেই পড়তেছে,
এখন তুমি এদিকে যেতে পারো, এদিকে যেতে পারো, যে কোনো দিকে যেতে পারো। আমরা যদি উত্তর দক্ষিণ ধরি তাহলে এটা হলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সাপোজ। তাহলে তুমি যদি এদিকে গতিশীল থাকো, তোমার একটা বেগ আছে, এটা ধরে নিলাম VH, ভি হিউম্যান, আর এদিকে বৃষ্টি পড়তেছে, এটা হলো VR, ভি রেইন। তাহলে এই বেগটাকে জাস্ট এইখান থেকে আমি নিশ্চয়ই এখানে নিয়ে আসলাম। তাহলে বৃষ্টি কিন্তু তোমার সাপেক্ষে সবসময় লম্ব হয়ে পড়তেছে, 90 ডিগ্রি বরাবরই পড়তেছে। কোণের মান কত? 90 ডিগ্রি। তাহলে VH একটা ভেক্টর, VR একটা ভেক্টর, ওদের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি। তাহলে লব্ধি ভেক্টরটা কোন দিকে কাজ করবে? অবশ্যই এদের মাঝামাঝি কোনো একটা জিনিস দিয়ে যদি আমরা সামান্তরিক বানাই তাহলে যেই তার কোণ বরাবর লব্ধিটা কাজ করবে সাধারণ সেন্সে। তাহলে এখানে বৃষ্টি থেকে বাঁচার জন্য তোমাকে কিন্তু ছাতাটা তাহলে এই অ্যাঙ্গুলারে ছাতাটা ধরতে হবে। অর্থাৎ তুমি যদি এখানে থাকো তাহলে তোমাকে এই দিকে ছাতাটা ধরতে হবে। তাহলে এই জিনিসটা আসলে কীভাবে বের করা যায়? এটা আরও খুব ইজিলি বের করা যায়। যেমন আমরা কী শিখছিলাম, tan θ সমান Q sin α ডিভাইড বাই P প্লাস Q cos α। তাহলে এখন আমরা জাস্ট কোনটা কার সাথে ধরতেছে তার উপর ডিপেন্ড করবে। যদি আমরা ধরি যে আমরা এই উলম্বের সাথে কত গুণে বৃষ্টি পড়তেছে, তাহলে VRটা নিচে থাকবে। তাহলে এখানে আমি লিখব VR প্লাস VH cos আলফার মান কত এখন? 90 ডিগ্রি, কারণ সে লম্বা হয়ে পড়তেছে। আর কিউ মানে হলো আমাদের VH সাইন 90 ডিগ্রি। তাহলে এখান থেকে কিন্তু তুমি এই যে সূত্র পাই গেল, দেখো tan θ সমান জাস্ট VH বাই VR। কারণ কি সাইন 90 ডিগ্রি মান 1, cos 90 ডিগ্রি মান 0। তাহলে ক্যালকুলেশন করে তুমি পেয়ে যাবে VH বাই VR। এটা সমান tan ইনভার্স VH বাই VR করলেই তোমাকে কত ডিগ্রি অ্যাঙ্গেল আসলে ছাতাটা ধরতে হবে সেটা খুব সহজে পেয়ে যাবা। যদি বৃষ্টির লব্ধি বেগ বের করতে চাও, সেম জিনিস, বৃষ্টির লব্ধি আর সমান √r VH স্কোয়ার প্লাস VR স্কোয়ার প্লাস 2 VH VR cos 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি মান তো 0, তাহলে তোমরা পাই যাবে √r VH স্কোয়ার প্লাস VR স্কোয়ার। তাহলে এটা আমাদের বৃষ্টির লব্ধি বেগ। তাহলে এগুলো কিন্তু আসলে আমাদের আলাদা আলাদা কোনো ফর্মুলা না, আলাদা আলাদা কোনো ফর্মুলা না। তুমি যদি মূল ফর্মুলা দুটো জানো, ভেক্টরের যে অ্যাঙ্গেল বা লব্ধির যে অ্যাঙ্গেল, ভেক্টরের যে লব্ধির মান, তাহলে এখান থেকে তোমরা বৃষ্টি অঙ্কগুলো ইজিলি করে ফেলতে পারবে। এর জন্য তোমাকে আলাদা সূত্র শিখতে হবে না। এখন ফাইনালি আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভেক্টরের মাধ্যমে সামান্তরিক অথবা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। দেখো সাপোজ এটা হলো আমাদের একটা সামান্তরিক। সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু যদি দেওয়া থাকে, একটা P আর একটা Q, তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল, এই যে একটা সামান্তরিক হয়ে গেল, এই সামান্তরিকের ক্ষেত্রফল আমরা আসলে কীভাবে বের করতে পারি? তাহলে যদি সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বয় দেওয়া থাকে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল লিখি সামান্তরিকের সন্নিহিত বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল, জাস্ট আমাদের যে দুইটা বাহু দেওয়া আছে, সন্নিহিত যে বাহুগুলো দেওয়া থাকবে তাদের যে ক্রস গুণ থাকবে, জাস্ট P ক্রস Q, তাদের যে ক্রস গুণ থাকবে সেই ক্রস গুণের মান ক্রস গুণ করে যদি সেটাকে আমরা মডুলাস করে দিই তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফলটা পাই যাব। এখন আবার যদি সাপোজ আমাদের একটা সামান্তরিক না হয়ে গেল একটা ত্রিভুজ, এই অংশটুকু এখন নাই, তাহলে কোনো একটা ত্রিভুজে যদি এরকম দুটো সন্নিহিত বাহু দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল। সিমিলারভাবে এখানে হলো ত্রিভুজের সন্নিহিত বাহু যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আসবে জাস্ট হাফ ইন্টু P ক্রস Q। অর্থাৎ এই যে আমাদের একটা সামান্তরিক ছিল, দেখো এই সামান্তরিকের কিন্তু আমরা জানি সামান্তরিকের কর্ণ সামান্তরিকের দুটো সমান ত্রিভুজে ভাগ করে, তাহলে এর ক্ষেত্রফল দুটো সেম। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলকে জাস্ট দুই দ্বারা ভাগ করলে আমরা তার ত্রিভুজের ক্ষেত্রফলটা পাই যাব। এখন লাস্ট যে কন্ডিশন সেটা হলো যদি একটা সামান্তরিকের দুটো কর্ণ দেওয়া থাকে, সাপোজ এখন এই বাহু দুটো দেওয়া নাই, এই যে একটা কর্ণ, এই কর্ণের মান দেওয়া আছে P, এই যে একটা কর্ণ, এই কর্ণের মান দেওয়া আছে Q। তাহলে ভেক্টর ফরম্যাটে যদি কোনো সামান্তরিক দুটো কর্ণ দেওয়া থাকলে সামান্তরিকের কর্ণদ্বয় দেওয়া থাকলে তার ক্ষেত্রফল, তাহলে জাস্ট সেই ক্ষেত্রে আমাদের আসবে হাফ ইন্টু এই যে আমাদের কর্ণ দুটো দেওয়া আছে সেই কর্ণদ্বয়ের গুণফল। কর্ণগুলো কী দেওয়া আছে P আর Q। তাহলে যদি সন্নিহিত বাহু দেওয়া থাকে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল P ক্রস Q,
যদি সন্নিহিত বাহু দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু মডুলাস অফ পি ক্রস কিউ। আর যদি সমান্তরালের দুইটা কর্ণ দেওয়া থাকে তাহলে কর্ণের মাধ্যমে যদি ক্ষেত্রফল বের করতে বলে হাফ ইন্টু পি ক্রস কিউ। তাহলে আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছো এবং এইগুলোকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল সমস্যা সমাধান করার চেষ্টা করব।